15 বছর পর কাঙ্ক্ষিত জয় ক্যারিবীয়দের 101 রানে হারিয়ে টেস্ট সিরিজের সমতায় বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে ভারতের বৈরিতা সৃষ্টির অপচেষ্টা উদ্দেশ্য প্রণোদিত, সম্প্রীতির চিত্র তুলে ধরার তাগিদ। বেহাল দশায় পুরান ঢাকার সিরাজউদ্দৌলা পার্ক জৌল সারিয়ে পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: 21 দখল করে বুলবুল নিশোর লুটপাটের মচ্ছব, বস্তা পচা নাটক অনুষ্ঠানের নামে চলত কমিশন বাণিজ্য। পনেরো বছর পর ওয়েস্ট ইন্ডিজের টেস্ট জিতল বাংলাদেশ। কিংস্টন টেস্টের চতুর্থ দিনে ক্যারিবীয়দের 101 রানে হারিয়ে 2 ম্যাচ সিরিজে 1-1 সমতায় ফিরল টাইগাররা। 287 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে তাইজুলের ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের 185 রানে অল আউট করে বাংলাদেশ। জাকের আলীর 91 রানের ইনিংসে সফরকারীরা 268 রানের পুঁজি গড়ে মেহেদী হাসান মিরাজের দল। পারভেজ খোকনের রিপোর্ট। কিংস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে 185 রানে অল আউট করে বাংলাদেশ জিতল 101 রানে। যে জয়ে 2 টেস্টের সিরিজে 1-1 সমতায় শেষ হয়। 2009 সালের কানাডা টেস্টের 15 বছর পর ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হারাতে পারল টাইগাররা। দেশ বিদেশ মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ জিতল 6 বছর পর। সর্বশেষ 2018 সালে দেশের মাটিতে 2 টেস্টই জিতেছিল বাংলাদেশ। এন্টিগায় প্রথম টেস্টে 201 রানে হেরে যাওয়া বাংলাদেশ যে দ্বিতীয় টেস্ট জিতে যেতে পারে তা অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছিল ম্যাচের তৃতীয় দিনই। প্রথম ইনিংসে পাওয়া 18 রানের লিডকে সঙ্গী করে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 5 উইকেটে 193 রান তুলে দিন শেষে এগিয়েছিল 211 রানে। ম্যাচের চতুর্থ দিনে ওই লিডটাই পৌঁছে যায় 286 রানে, যেখানে বড় অবদান জাকের আলীর। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে 91 রান করে জাকেরই বোলারদের দিয়ে যান ক্যারিবীয়দের চেপে ধরার ভালো পুঁজি। এছাড়া সাদমান 46 ও মিরাজ 42 রান যোগ করেন। বাংলাদেশ জয়ের জন্য স্বাগতিকদের 287 রানের লক্ষ্য দেয়। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের ঘূর্ণিতে 185 রানেই অল আউট হয়ে যায় ক্যারিবীয়রা। দলটির হয়ে ওপেনার ও অধিনায়ক ব্রাথওয়েট করেন 43 রান, কাবেম হক করেন 55। তাইজুল 17 ওভারে 50 রান দিয়ে নেন 5টি উইকেট। পারভেজ খোকন, 21 টেলিভিশন। সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অজুহাতে বাংলাদেশের সঙ্গে ভারতের বৈরিতা সৃষ্টির অপচেষ্টা উদ্দেশ্য প্রণোদিত। বিশ্লেষকদের মতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরতে অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক দুর্বলতা প্রকাশ পেয়েছে। তারা বলছেন, বিতর্কিত ভূমিকার জন্য ভারতীয় গণমাধ্যমের সম্প্রচার বন্ধ করা উচিত। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোট নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে পুঁজি করে নতুন খেলা ভারতের। কলকাতা আগরতলায় বাংলাদেশের স্থানীয় হাইকমিশনে হামলা, ভাঙচুর ও পতাকা ছিঁড়ে ফেলা এবং পোড়ানোর মাধ্যমে যুদ্ধংদেহী মনোভাবের জানান দিচ্ছে দেশটি। বিশ্লেষকদের মতে পানি অনেক গড়িয়েছে। ভারতের সাম্প্রদায়িক উস্কানি থেকে সৃষ্ট জটিলতার দ্রুত সমাধান হচ্ছে না বলে মন্তব্য তাদের। ইট ইজ এ লং টার্ম গেম। আপনি এটা মনে করেন না এটা সলভ হচ্ছে ইমিডিয়েটলি। ডিপেন্ডেন্সি কিভাবে ভারতের উপর থেকে কমানো যায় সে চেষ্টা করতে হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে কিভাবে এগুলো উঠানো যায় সেটা চেষ্টা করতে হবে। আমাদের যেই ডিপ্লোম্যাটিক কোর আছে এখন, সেই ডিপ্লোম্যাটিক কোরের তো সবাই প্রায় আওয়ামী লীগের বেনিফিশিয়ারি। তারা কি ফাইট করবে? কতটুকু ফিজিক্যালি তারা পরিস্থিতি সৃষ্টি করার জন্য ইনভলভ হবে দেশের অভ্যন্তরে, সেটা আমি এখনো বলতে পারছি না। তবে আমার মনে হয় না আজকালকার দিনে এগুলি সম্ভব। কিন্তু তার জন্য একটা প্রেটেক্সট তৈরি করতে হতো, একটা অজুহাত তৈরি করতে হয়। তো সেটারই মনে হচ্ছে যেন
সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে এবং সংখ্যালঘুদের সারা দুনিয়ায় সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য যেন মনে হচ্ছে ভারতকেই দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতের প্রোপাগান্ডার বিপরীতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে আরও কৌশলী হওয়ার তাগিদ তাদের। আপনি দিল্লিতে যাদেরকে পাঠাচ্ছেন তারা আওয়ামী লীগের সব বেনিফিশিয়ারি। তারা কি ইন্ডিয়ার সাথে বসে আমাদের এগেন্সে ষড়যন্ত্র করবে নাকি আমাদের পক্ষে কথা বলবে? কোনটা মনে হয় আপনার? আমাদের ডিপ্লোম্যাটিক এখন প্রচণ্ড দুর্বল। ডিপ্লোম্যাটিক যে রিপ্রেজেন্টেশন, বিপ্লবের কোনো ডিপ্লোম্যাটিক রিপ্রেজেন্টেশন নাই ভাই। এটার জন্য আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা ভার বহন করেন, অন্য উপদেষ্টারও করেন হয়তো। সবচেয়ে বেশি আমাদের ক্ষতি করছে যেটা প্রতিবেশীদের যে মিডিয়া আছে, এটা আমি বলবো যে একটা নির্লজ্জের মতন তারা মিথ্যা কথন এর ওপর ভিত্তি করে তাদের প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং আমি বুঝি না যদি হয় তাহলে তাদের মিডিয়া আমাদের দেশে প্রদর্শনের কি প্রয়োজন আছে? দরকার নেই। আমার মনে হয় এগুলি বন্ধ করে দেওয়া উচিত। ভারতকে মোকাবেলায় দেশের হিন্দু সম্প্রদায়কে সচেতন হওয়ার আহ্বান বিশ্লেষকদের। কোনো জায়গায় অ্যাকশনটা খুব ডিলে হয়ে গেছে, ডিলে হয়ে যায়। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। চরম অব্যবস্থাপনায় বেহাল দশা রাজধানীর পুরান ঢাকার নবাব সিরাজউদ্দৌলা পার্ক। পার্কটি জৌলস হারিয়ে এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। পার্কের জায়গা দখল করে নির্মাণ হচ্ছে রেস্টুরেন্ট, আর একমাত্র পাবলিক টয়লেটটি ব্যবহার হচ্ছে স্টোর রুম হিসেবে। এছাড়া হাঁটার জায়গায় নির্মাণ করা হয়েছে শ্রমিকদের জন্য টিনের ঘর। সিটি কর্পোরেশন বলছে শীঘ্রই উচ্ছেদ করা হবে অবৈধ দখলদারদের। ইরশাদ আলীর ক্যামেরায় মাহতাব মিনহাজের রিপোর্ট। রাজধানীর নয়াবাজার এলাকায় নবাব সিরাজউদ্দৌলা পার্ক। স্থানীয়দের কাছে এটি জিন্দাবাহার পার্ক নামে পরিচিত। বিপুল অর্থ ব্যয়ে নতুন আঙ্গিকে নির্মিত ঐতিহ্যবাহী পার্কটি এখন ময়লার ভাগাড়। 21-এর ক্যামেরা দেখে তোড়জোড় বাড়ে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীর। না এটা ভুল কথা। আপনার ক্যামেরা দেখে আমরা প্রতিদিন পরিষ্কার করি। এই যে এখন 1 গাড়ি 2 গাড়ি ময়লা ফালামু আমরা, অনেক সময় 3 গাড়িও ময়লা থাকে। ময়লা আবর্জনা পৌঁছাই ভাই, পরিষ্কার নাই। কিন্তু বহুত ইচ্ছা করে যে ময়লা একটা টুকরাও থাকবে না, সরাইতে পারে। পার্কের অবস্থা খুবই খারাপ, ময়লা আবর্জনা হাগামুতা নেই অনেক। এখানেই শেষ নয়, দখলদারদের থাবাও পড়েছে এখানে। পার্কের একপাশে কফি শপের নির্দিষ্ট সীমানা ছাড়িয়ে পার্কের জায়গায় নির্মাণ হচ্ছে রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টের স্টোর রুম হিসেবে ব্যবহার হচ্ছে পার্কের একমাত্র পাবলিক টয়লেটটি। এটা তো পার্কের জায়গা, এখন কিভাবে দিচ্ছে সেটা জানি না। রেস্টুরেন্টের বিষয়টা এটা লোক উপর মহলের ব্যাপার, কমিশনাররা আছে, উপর মহলের নেতাকর্মীর ব্যাপার। বিষয়টি নিয়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে মুঠোফোনে কথা হলে সিটি কর্পোরেশনের ইজারার কাগজ আছে বলে জানানো হয়। জুয়েল ভাই বলছিলেন, বলেন কি ব্যাপার? এই যে নবাব সিরাজউদ্দৌলা পার্কের ভিতরে আপনারা যে একটা রেস্টুরেন্ট দিলেন, এই যে কাবাব এন্ড জুস বার, এটা কি সিটি কর্পোরেশন অবগত আছে বা তারা কি এটার জন্য কোনো ইজারা দিয়েছে আপনাদেরকে? হ্যাঁ, ইজারা দিয়েছে, কাগজ আছে। তবে পরক্ষণেই বিষয়টি অস্বীকার করেন, উল্টো চড়াও হন তিনি। কাগজটা তো আপনি বললেন যে দেখাবেন, তাই না? আমি বলিনি। আপনি ফোনে বলছেন না? না, আমি বলিনি ফোনে আপনাকে কাগজ। আমি কাগজ আপনাকে কেন দেখাবো? আপনার কথা, আপনি যে কথা বলেন আপনি ওই জায়গায় থাকেন। এত কিছুর পর আবার মানুষের হাঁটার পথে টিনের ঘর নির্মাণ করে থাকতে দেয়া হয়েছে রেস্টুরেন্ট নির্মাণ শ্রমিকদের। এতে পার্কে হাঁটতে আসা মানুষদের পড়তে হয় নানা সমস্যায়। এই যে শ্রমিকদেরকে রাস্তা বন্ধ করে রাখাটা, এটা আমার মতে একেবারেই অনুচিত। আগে খোলা ছিল, ভালো ছিল, এখন হাঁটার মতন পরিস্থিতি নাই। এগোর কাছে কিছু জিজ্ঞেস করলে এরা বলে সরকারি কাজের জন্য আমরা এটা করছি, সরকারি লোক থাকবো। ভাঙার জন্য করে ভাঙতে পারতেছে না, হেরা করিয়া থাকতেছে। নষ্ট ফোয়ারা, ভাঙা সীমানা প্রাচীর, আলোকসজ্জার সব লাইট চুরি হয়ে গেছে বহু আগেই। সাধারণ মানুষের হাত মুখ ধোয়ার বেসিনে চাষ হচ্ছে ধনেপাতার গাছ। কোনোটিতেই অবশিষ্ট নেই পানির কল। পার্কের চারপাশে আছে অর্ধশতাধিক ফুটপাতের দোকান। সিটি কর্পোরেশন বলছে ইজারার নির্দিষ্ট চুক্তির বাইরে পার্কের জায়গায় অন্য কোনো কাঠামো তৈরির সুযোগ নেই। যিনি আছেন এই রকম যদি কোনো রকম প্রচেষ্টা ওনার থেকে থাকে সম্পূর্ণভাবে অবৈধ, এবং সেটা কোনোভাবেই সিটি কর্পোরেশনটা অ্যালাউ করবে না। ফিজিক্যালি আমরা বিষয়টা যাচাই করবো, যাচাই করার পরে যদি সেইভাবে কোনো থাকে সম্পূর্ণভাবে সেটা উচ্ছেদ হবে। শুধু উচ্ছেদ হবে তাই না, ইজারার সঙ্গে যে আমার যে চুক্তিটা আছে সেই কার্যাদেশের শর্ত ভঙ্গ করার কারণে সেই চুক্তি আমরা বাতিল করে দিব। শীঘ্রই ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। অবশ্যই অল্প সময়ের মধ্যে মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। ইতালি পাড়ি জমিয়ে নিখোঁজ শরীয়তপুরের 18 যুবক, দালালের খপ্পরে পড়ে সর্বশান্ত পরিবার।
আমন্ত্রণ আবারও ২১শে সংবাদে। অবৈধ দখল সূত্রে ২১শে টেলিভিশনের শীর্ষ কর্মকর্তার পথ বাগিয়ে মঞ্জুরুল আহসান বুলবুল আর্থিক লাভের আশায় আরেক উচ্চ পদে নিয়োগ দিয়েছিলেন ফারহানা নিশোকে। সুযোগ কাজে লাগিয়ে নানান বাহানায় ২১শের সঙ্গে প্রতারণা করে তিনি হাতিয়ে নিয়েছেন বিপুল অর্থ। অভিযোগ রয়েছে ২১শের তৎকালীন অনুষ্ঠানের প্রধানের হাতিয়ে নেওয়া কোটি টাকার ভাগ নিয়েছেন মঞ্জুরুল আহসান বুলবুল। সেই নারী সহকর্মীকে ব্যবহার করতেন নিজের স্বার্থে। বাকিটা আকবর হোসেন সুমনের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্বে। ২১শে টেলিভিশন দখল হবার পর নিজের স্বার্থে বিশেষ নারী সহকর্মী ফারহানা শবনম নিশোকে অনুষ্ঠান প্রধান হিসেবে ২১শে টেলিভিশনে নিয়োগ দিয়েছিলেন মঞ্জুরুল আহসান বুলবুল। সান্নিধ্য পেতে এবং আর্থিকভাবে লাভবান হতেই তাকে অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছিল। এই সুযোগে বুলবুল নিশো চক্র ফোকলা করে দেয় ২১শে টেলিভিশনকে। এস আলম গ্রুপ ২১শে টেলিভিশন দখল করার পর ২ দফায় সব মিলিয়ে বছর দুয়েকের সেই চাকরির সুবাদে ফারহানা নিশোকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেবার সুযোগ দিয়েছিলেন ২১শের সাবেক সিইও এবং চিফ এডিটর। ইউটিউবে পাওয়া বহুল প্রচারিত বিদেশি সিরিয়াল উচ্চ মূল্যে ক্রয়ের নামে অর্থ আত্মসাৎ এবং বস্তাপচা নাটক প্রচারের নামে কমিশন হাতিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে তার বিরুদ্ধে। এছাড়া বিজ্ঞাপন ও বিপণন বিভাগ থেকে অর্জিত অর্থের কমিশন যেত তাদের পকেটে। এ যেন চোরের উপর বাটপাড়ি। দখলদার এস আলমের তদন্ত কমিটি তার নিয়োগ দেয়া বুলবুল নিশোর দুর্নীতি বের করে। প্রোগ্রামের ফারহানা নিশো কতগুলো টাকা তাকে স্যালারি দিয়ে নিয়ে আসা, ওনার কাজকর্ম কী ছিল যেগুলো মনে করেন ফ্রিতে পাওয়া যায় ইউটিউবে, সেই জিনিসপত্র মনে করেন চ্যানেলে চালায় লক্ষ লক্ষ টাকা তাকে দেওয়া হচ্ছে। এটা কেন? এদিকে আমরা স্যালারি পাই না। তৎকালীন অনুষ্ঠান প্রধানের দুর্নীতি ও অনিয়ম খতিয়ে দেখতে করা হয়েছিল তদন্ত কমিটি। তদন্তে অর্থ আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগের সত্যতা মিলিয়ে বরখাস্ত করা হয়েছিল বুলবুলের নিয়োগকৃত সুবিধাভোগী সেই নারী সহকর্মীকে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্লুবেল কমিউনিকেশনের ব্যানারে প্রচারিত বিজ্ঞাপন বাবদ কোনো অর্থ আদায়ের সুযোগ না দিয়ে প্রায় ২ কোটি টাকার বিল সমন্বয়ের চেষ্টা করেছেন ফারহানা নিশো। যে প্রতিষ্ঠানটির পরিচালক স্বয়ং নিশোই ২১শের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলে ব্যক্তিগতভাবে লাভবান হন। ২০১৬ সালের ঈদ উল ফিতরের অনুষ্ঠানমালায় খরচের গড়মিল জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগও দাখিল করা হয়েছে প্রতিবেদনে, যেখানে অনুষ্ঠান বাবদ ৩০ লাখ টাকার হিসাব প্রদানে ব্যর্থ হয়েছেন নিশো। আসলে নিশো সম্পর্কে না বললে নয়, সেটা হচ্ছে ২১শে টেলিভিশনের জন্য নির্মিত সাকিব ভার্সেস সাকিব অনুষ্ঠানটি নিজের ইউটিউব চ্যানেলে প্রচারের মাধ্যমেও আয় করেছেন বিপুল অর্থ। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে গ্লোব সফট ড্রিঙ্কসের বিজ্ঞাপন ব্লুবেলের নামে প্রচারিত হয়, আর এই সুযোগে ১৫% হারে কমিশন যায় নিশোর পকেটে। প্রায় ২,২৫,০০,০০০ টাকার বিজ্ঞাপন বিল থেকে অন্তত ৩০,৭০,০০০ টাকা মুনাফা নেওয়ার অভিযোগ রয়েছে ফারহানা নিশোর বিরুদ্ধে। যদিও এটিকে ইন্ডাস্ট্রি প্র্যাকটিস ও তার নিজের অধিকার বলে দাবি করেছিলেন নিশো। নিজের প্রতিষ্ঠান থেকে নির্মিত তুমি আসবে বলে নাটকটি ১,৪৬,০০,০০০ টাকা ক্রয় মূল্য দেখিয়ে মুনাফা করেছেন ৫৬ লাখ টাকা। ২০১৬ সালের ঈদ উল ফিতরের অনুষ্ঠানমালার জন্য প্রায় ২ কোটি টাকা বাজেট করে অগ্রিম উত্তোলনের ৬০,৩৩,০০০ টাকার ভাউচারেও গড়মিল করেছেন তৎকালীন অনুষ্ঠান প্রধান। ঈদের আনন্দ কখনোই আসলে ফিকে হয় না, কমে যায় না। আমরা চাই এই বাজারে প্রচলিত দরের চেয়ে চড়া দামে নাটক, টেলিফিল্ম ও বাংলা চলচ্চিত্র কিনে আর্থিক ক্ষতির মুখে ফেলেছেন ২১শে টেলিভিশনকে। ঈদুল আজহার অনুষ্ঠানের খরচ থেকে ৯২,৩৩,০০০ টাকার সমন্বয় করতে পারেননি তার দেওয়া হিসেবে। ভালোবাসার দুজন, ভালো লাগার দুজন মানুষ আমাদের সাথে আছেন। ঈদের সপ্তাহ জুড়ে প্রচারের লক্ষ্যে ৪২ লাখ টাকায় কিনেছিলেন ৭টি পুরনো বাংলা সিনেমা। প্রতিটি সিনেমার জন্য ৬ লাখ টাকা খরচ দেখানো হয়েছে, যার প্রতিটির বাজার মূল্য ৫০,০০০ টাকা হিসেবে আসে মাত্র ৩.৫ লাখ টাকা। এসব বিষয়ে কথা বলতে নিশোর মগবাজারের বাসায় গেলে জানা যায় কয়েক বছর আগেই এখানকার ফ্ল্যাট বিক্রি করে চলে গেছেন গুলশানে। ফারহানা নিশু প্রায় ১৫ বছর এখানে পরিবার সহ ছিল, বুঝছেন। তারপরে ৬-৭ বছর ওনারা চলে গেছে ফ্ল্যাট বিক্রি করে। গুলশানের এই ভাড়া বাড়িতেও পাওয়া যায়নি তাকে। ফারহানা নিশু আপু উনি ৫-৬ বছর ছিলেন আমাদের এখানে,
এরপরে উনি গুলশান অন্য কোথাও চলে গেছে আর কি। টেলিফোনে পাওয়া গেলেও কথা বলতে অসম্মতি জানান তিনি। এগুলা নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি না, ঠিক আছে? অভিযোগ, নিশোকে নিয়ে ২১-এর অর্থ লুটপাট করতে একটি চক্র গড়ে তুলেছিলেন মঞ্জুরুল হাসান বুলবুল। তাই নিশোর দুর্নীতির বৈধতা দিতে প্রতিটি অনিয়ম, হিসেবের গড়মিল এবং প্রতারণার অনুমোদন দিয়েছিলেন ২১-এর সাবেক এই সিইও, যার মাধ্যমে আত্মসাৎকৃত অর্থের কমিশন লুটে নিয়েছেন বুলবুল। আমি কোনো প্রোগ্রাম পারচেজ করিনি কখনো। আকবর হোসেন সুমন, ২১-এ টেলিভিশন, ঢাকা। উন্নত জীবনের আশায় ইতালি পাড়ি জমিয়েছিলেন শরীয়তপুরের ১৮ যুবক। দেশ ছাড়ার পর থেকেই নিখোঁজ রয়েছে সবাই। ২ দালালের খপ্পরে পড়ে সর্বশান্ত হয়েছেন ভুক্তভোগীদের পরিবার। শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরে বিভিন্ন এলাকায় যুবকদের ভাগ্য বদলে ইতালি নিয়ে যাওয়ার স্বপ্ন দেখায় সংঘবদ্ধ দালাল চক্র। তাদের পাতানো ফাঁদে পা দিয়ে ১৮ যুবকের বাড়িতে এখন শুধুই মাতম। দালালের মাধ্যমে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যেতে গিয়ে ৮ মাস ধরে খোঁজ নেই তাদের। ভুক্তভোগীরা বলছেন, ইতালি পৌঁছে দেওয়ার নাম করে ১২ থেকে ১৮ লাখ টাকা করে নিয়েছেন স্থানীয় দালাল রাশেদ ও চুন্নু। লিবিয়ায় তাদের জিম্মি করে দ্বিতীয় দফায় মুক্তিপণ আদায় করে তারা। ইটালির কথা বললে নিছে, ইটালির কথা বললে লিবিয়া পর্যন্ত নিয়ে লিবিয়ার ওখান থেকে মার্চের ২২ তারিখে নিখোঁজ। ভালোভাবে নিব, কোনটা গেলে ভালো হইব, হেন্দা নিব, অগজে মনে করেন খারাপ জায়গাতে নিব, এটা আমাকে তারা বলেনি কেহারা। মুক্তিপণের টাকা নেয়ার পর থেকে গা ঢাকা দিয়েছে দালাল চক্রের সদস্যরা। লিবিয়া পাঠানোর কথা স্বীকার করলেও তাদের কোনো খোঁজ জানেন না স্বজনরা। নিয়ে আর পোলান আমরা কথা কইতাই নি। এই যে পোলান হাতের মোবাইল নিছে, আগে নিছে পোলান হাতের মোবাইল নিয়ে পোলান কোন আনি কি করছে আমরা আর কোথায় নিছি। আমার ছেলে কত আবার দেওয়ার লেগে আবার পয়সা যেতেছে বেশি, প্রতিটা রাইতে আবার কান্না করি, আবার দেওয়ার লেগে কই আল্লাহ ওরে ফিরাই দাও, আল্লাহ ওরে ফিরাই দাও। অভিযোগ পেলে মানব পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। যদিও আমাদের কাছে কেউ এখনো আসেনি, বা তারপর আমরা কাজ করছি, আমরা গোপনে তাদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করছি এবং কারা কারা মানব পাচারকারী এদের বিষয়ে আমরা তথ্য নিচ্ছি। অভিযোগ পেলে মানব পাচারকারীদের শাস্তি ও নিখোঁজ সদস্যদের সন্ধান পেতে সরকারের কাছে দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবারগুলো। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। এর সাথে শেষ করছি ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। ১৫ বছর পর কাঙ্ক্ষিত জয়, ক্যারিবীয়দের ১০১ রানে হারিয়ে টেস্ট সিরিজ সমতায় বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে ভারতের বৈরিতা সৃষ্টির অপচেষ্টা উদ্দেশ্য প্রণোদিত, সম্প্রীতির চিত্র তুলে ধরার তাগিদ। বেহাল দশায় পুরান ঢাকার সিরাজউদ্দৌলা পার্ক, জৌল সারিয়ে পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।